আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুক এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব কোকোমো মডেল সম্পর্কে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি সব ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব এক্সেপ্ট এসকিউএ। এসকিউএটা একটু বেশি থিওরি বেসড, সো ওইটাতে আমি যাব না। এটার নোটস আমি হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে যে অ্যাড করে দিব, অথবা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন। ওকে, সো কোকোমো মডেল যদি আমি হচ্ছে পূর্ণ রূপটা দেখি, কোকোমো মডেলের হচ্ছে পূর্ণ রূপ হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল। অর্থাৎ এখানে একটা কস্ট টার্ম চলে আসতেছে, অর্থাৎ টাকা পয়সার হিসাব নিকাশ চলে আসতেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি করে এই কোকো মডেল আমরা কেন শিখতেছি, কারণ হচ্ছে আমরা যদি এরকম ধরি যে ধরে নেন আপনি একটা এক্স নামক একটা প্রতিষ্ঠানের মালিক। ওকে, আপনি এখন একটা এক্স নামক প্রতিষ্ঠানের মালিক, আপনি এক্স নামক প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাচ্ছেন। সো সফটওয়্যার ডেভেলপের জন্য আপনাকে কি করতে হবে, একটা সফটওয়্যার এজেন্সির কাছে যাইতে হবে, সফটওয়্যার এজেন্সি তাই না, সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সির কাছে। সো আপনি তার কাছে গেলেন এবং আপনি তাকে আপনার রিকোয়ারমেন্টস গুলো দিলেন। সব রিকোয়ারমেন্টস শুনে আপনার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট শুনে আপনাকে কি দিবে, একটা এস্টিমেটেড কস্ট আপনাকে কি করবে, এই সফটওয়্যার এজেন্সি আপনাকে দিবে। ঠিক আছে, সো এই যে এস্টিমেটেড কস্ট, এটা বের করার জন্য আমরা মূলত হচ্ছে কোকোমো মডেলের সাহায্য নেই। সো এটা কি বলতেছে, ইট ইজ এ সফটওয়্যার কস্ট এস্টিমেশন, কস্ট এস্টিমেট করার একটা সফটওয়্যার মডেল ডেভেলপড বাই ভ্যারি, এটা কি বলছেন জানি না। ওকে, টু এস্টিমেট। সো এই কোকো মডেলের থ্রুতে আমরা হচ্ছে যে কি কি এস্টিমেট করতে পারি, ইফোর্ট রিকোয়ার্ড টু ডেভেলপ এ সফটওয়্যার। একটা সফটওয়্যার ডেভেলপ করতে কি পরিমাণ ইফোর্ট দিতে হবে, ইফোর্টের যদি আমি এখানে একক ধরি, তো এটা একটা নতুন টার্ম, সামনের দিকে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনাকে একটা সিনারিও দিবে, সেই সিনারিও থেকে আপনাকে সফটওয়্যারের টাইপ বের করতে হবে, টাইপ বের করার পরে সেই সফটওয়্যারের ইফোর্ট, ওই সফটওয়্যার ডেভেলপ করতে কি পরিমাণ ইফোর্ট লাগবে সেটা বের করতে হবে। লাইক ইফোর্ট আমাদের যদি আসে এরকম 90 পার্সন পার মান্থ, ইফোর্টের একক হচ্ছে পার্সন পার মান্থ, বা সংক্ষেপে পিপিএম। ঠিক আছে, এরকম আর কি। ইফোর্টের একক হচ্ছে পার্সন পার মান্থ। সো এটার রেজাল্ট যদি 90% পার মান্থ আসে, তাহলে হচ্ছে আপনাকে বোঝাচ্ছে যে আপনার হচ্ছে এই 90 জন আপনার হচ্ছে যে কাজ করলে সফটওয়্যারটা ডেভেলপ হয়ে যাবে। সামনের দিকে ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এছাড়াও হচ্ছে কোকো মডেল আপনাকে আরো দেয় যে ডেভেলপমেন্ট টাইম কতদিন লাগবে, কতদিনে ডেভেলপমেন্ট করতে পারবেন, টিম সাইজ, আপনার টিমে কয়জন মেম্বার থাকবে প্রজেক্ট ডেভেলপের সময়, এবং প্রজেক্টের অ্যাকচুয়াল যে কস্ট এস্টিমেশনে যেহেতু এটার মূল লক্ষ্য, সো প্রজেক্টের কস্টও সে বের করে দেয়। সো এখানে যে 90% পার মান্থ বললাম, 90% পার মান্থ বলতে আমরা এখানে এরকমটা বুঝাতে চাই যে এই প্রজেক্টটা 90 জন মানুষ যদি কাজ করে, তাহলে 1 মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রজেক্টটা, এর এই ইফোর্টের মান যদি 90% পার মান্থ আসে, তার মানে আমরা বুঝাচ্ছি এই প্রজেক্টে 90 জন মানুষ 1 মাস কাজ করলে হয়ে যাবে। যদি আমি এখন যদি বলি যে 5 মাসে, তাহলে কয়জন লাগবে, অবশ্যই 5 ইন্টু 14 করলে আমার 90 আসে। সো আমার হচ্ছে 14 জন করে, আমরা যদি হচ্ছে 14 জনের যদি একটা গ্রুপ নিই, তাহলে এই গ্রুপটা 5 মাসে এই প্রজেক্টটাকে উঠিয়ে দিতে পারবে। এরকম আর কি কাহিনী, সামনের দিকে আরো ক্লিয়ার হবেন। সো এটা হচ্ছে, আমরা সামনের দিকে যাই। কোকো মডেল কেন ইউজ করা হয়, যে বিফোর স্টার্টিং এ সফটওয়্যার প্রজেক্ট, ম্যানেজার্স ওয়ান্ট টু নো, ম্যানেজার জানতে চায় হাউ মেনি পিপল আর নিডেড, কয়জন মানুষ লাগবে, কতদিন হচ্ছে যে সময় লাগবে, মান্থ কয়দিন লাগবে, কত টাকা কস্ট হবে। এবং এই যে আমি একটু আগে সিনারিও বললাম যে আপনি এক্স নামক কোম্পানির মালিক, আপনি একটা সফটওয়্যার এজেন্সির কাছে যাবেন, সে আপনাকে এমন একটা কস্ট এস্টিমেশন দিল, যে কস্ট এস্টিমেশন আপনার কাছে ফিজিবল মনে হচ্ছে না। ফিজিবল মনে হচ্ছে না বলতে আপনার কোম্পানির সাথে ওইটাকে যাচ্ছে না, ওইটা অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ফিজিবল নাকি না। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়টা। সো চলেন শুরু করি। সো কখনো এস্টিমেট করার সময় আমরা কি কি প্যারামিটার নিই, এই যে আমরা বলতেছি আমরা কস্ট এস্টিমেট করবো। সো কস্ট এস্টিমেশনের সময় আমাদের কয়েকটা জিনিসকে খেয়াল রাখতে হয়, যে সাইজ অফ সফটওয়্যার, যে আমি যে সফটওয়্যার বানাতে চাচ্ছি সেই সফটওয়্যারের কত হাজার লাইন কোড আছে, একটা এরকম একটা এস্টিমেটেড সাইজ। ঠিক আছে, যে কত হাজার লাইন কোড লাগতে পারে, এটাকে বলছি সাইজ অফ স্ট্রাকচার। তারপর বলছি টাইপ অফ প্রজেক্ট, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ টাইপ অফ প্রজেক্ট আপনি যদি, একটু আগে বললাম এক্স নামক কোম্পানি, এই এক্স নামক কোম্পানি যদি একটা ধরনের একটা কলেজ, ঠিক আছে, একটা কলেজ, এক্স নামক যে অর্গানাইজেশন সেটা একটা কলেজ। সো কলেজের সফটওয়্যারের ডিফিকাল্টি লেভেল ধরে নিচ্ছে এ, আবার এক্স নামক কোম্পানিটা আবার কি হতে পারে, একটা মেডিকেল সেন্টারও হতে পারে। সো মেডিকেল সেন্টারের সফটওয়্যার আমি ধরে নিচ্ছি বি, অবশ্যই এ এবং বি এর ডিফিকাল্টি লেভেল কি থাকবে না, সেম থাকবে না। অর্থাৎ আমাকে টাইপ অফ প্রজেক্টটাও জানতে হবে, এবং টাইপ অফ প্রজেক্ট এস্টিমেশনের, টাইপ অফ প্রজেক্ট নির্ধারণের জন্য কয়েকটা প্যারামিটার আছে, দেখবো। আবার হতে পারে যে এক্স নামক অর্গানাইজেশন, ধরে নেন আপনার হচ্ছে একটা এয়ারবেজ আছে, আপনি এয়ারবেজের এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য একটা সফটওয়্যার বানিয়ে নিতে চাচ্ছেন। ঠিক আছে, সো তো ধরে নিচ্ছি সেই সফটওয়্যার প্রজেক্টের নাম হচ্ছে সি। এখন আপনি বলেন সবগুলাই তো প্রজেক্ট, বাট সবগুলাতে যদি আমি একই রুলস খাটাইতে যাই, তাহলে তো হবে না, কারণ এইটার ডিফিকাল্টি লেভেল সবচেয়ে কম, এটা মিডিয়াম, আর এয়ার ট্রাফিক কন্ট্রোল খুবই হাই ডিফিকাল্টির একটা প্রজেক্ট, তাই না? সো টাইপ অফ প্রজেক্টটা আমাদের মাস্ট জানতে হবে। কমপ্লেক্সিটি ফ্যাক্টরস, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এই যে প্রথমে যেটা বললাম সাইজ অফ সফটওয়্যার, আমি ধরে নিচ্ছি যে আমি বললাম যে আমার এ নামক প্রজেক্টে 10,000 লাইন লাগবে, 10,000 লাইন্স অফ কোড লাগবে। সো আমরা একটু পরে যে সূত্র দেখবো, সেই সূত্রতে আমরা কখনোই 10,000 লাইন্স এটাকে ডিরেক্ট দিতে পারবো না। ওকে, 10,000 লাইনের বদলে আমরা যেটা করি সেটাকে কিলো লাইন দিই। ঠিক আছে, কে এল ও সি, 10,000 লাইনের বদলে আমরা কে এল ও সি দ্বারা প্রকাশ করি। কে এল ও সি এর পূর্ণরূপ কি, কিলো লাইন্স অফ কোড। 10,000 লাইনকে আমরা তখন 10 কিলো লাইন্স অফ কোড বলবো। 10,000 মানে 10
কে, তাই না? 10k লাইনস অফ কোড। ওকে, সো দ্য সফটওয়্যার সাইজ ইজ ইউজুয়ালি মেজার্ড ইন কেলক। 1 কেলক সমান 1000 লাইনস অফ কোড। যদি এরকম বলে 25000 লাইনের একটা হচ্ছে সফটওয়্যার, তার মানে কি 25k লক। ওকে, ফাইন। এখন আমরা সামনের দিকে যাই। প্রজেক্ট ক্যাটাগরিজ, এই যে একটু আগে বললাম যে আমাদের টাইপ অফ প্রজেক্ট এটা জানাটা ম্যান্ডেটরি। সো আমরা টাইপ অফ প্রজেক্ট কিভাবে হচ্ছে বের করব, তাই না? সো টাইপ অফ প্রজেক্ট বের করার জন্য আমাদের প্রজেক্টকে আমরা মূলত এখানে 3 ভাগে দেখাচ্ছি। প্রথমটাকে বলি হচ্ছে অর্গানিক মোড, তারপর এটাকে বলি সেমি ডিটাচড মোড, তারপর এটাকে বলি আমরা হচ্ছে এমবেডেড মোড। এখন আমাদের সিনারিও থেকে আমাদের নিচে একটা সিনারিও দেখবো, এই যে এখানে আমাদের সিনারিও বেসড একটা কোশ্চেন আমি রাখছি। এখানে এরকম একটা সিনারিও থাকবে। এই সিনারিও থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই যে প্রজেক্ট এটা কোন মোডে যাচ্ছে। এটা কি হচ্ছে আমাদের খুবই হাই লেভেল প্রজেক্ট হচ্ছে, হাই লেভেল প্রজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা হচ্ছে ভ্যালু আসবে, মিড লেভেলের জন্য আলাদা ভ্যালু আসবে, লো লেভেলের জন্য আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে? সো আমাকে মাস্ট আমাদের যে সিনারিও থাকবে সেই সিনারিও থেকে বের করতে হবে আমাকে যেটা এস্টিমেট করতে বলছে, যে এটার কস্ট এস্টিমেট করতে বলছে, এই প্রজেক্টের টাইপ কি। প্রজেক্টের টাইপ অর্গানিক হলে তখন এক ধরনের ভ্যালু দিয়ে কাজ করতে হবে, সেমি ডিটাচড হলে আরেক ধরনের ভ্যালু দিয়ে, আর এমবেডেড হলে আরেক ধরনের ভ্যালু দিয়ে। কারণ একটা প্রজেক্ট সেটা অর্গানিক মোডে আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? ওকে, আমার যে সিনারিও দেওয়া থাকবে সেই সিনারিওতে যদি স্মল টিমের কথা বলা থাকে, মানে আমরা একটা অর্গানিক মোড কিভাবে বুঝবো, স্মল টিমের কথা যদি বলা থাকে, বা খুবই হচ্ছে নর্মাল, খুবই নর্মাল বলতে হচ্ছে আমরা লেস রিজিড রিকোয়ারমেন্টস এরকম যদি কোনো ইয়া থাকে, বা গুড এক্সপিরিয়েন্স পিপুল যদি থাকে, ঠিক আছে? আমরা বললাম যে আমাদের অর্গানিক মোডে স্মল টিম হয়, গুড এক্সপিরিয়েন্স, আমাদের যে এমপ্লয়ি গুলো ভালো পরিমাণে এক্সপিরিয়েন্সড হয়, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, এবং ইউজারের রিকোয়ারমেন্টসটা খুব কম রিজিড, যে আমার এইটা মানে এইটাই লাগবে। যেমন একটা এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথা যদি চিন্তা করি, এখানে আমি ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এইখানে তারা যে ইনস্ট্রাকশন দিবে সেইটা আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। সো এটা একটা ইয়া। আবার যদি আমি একটা কলেজের ড্যাশবোর্ডের কথা বলি, তখন কিন্তু আর আমার কাছে ওই পরিমাণে রেস্ট্রিকশন নাই যে এইটা মানে এইটাই হওয়া লাগবে, তখন কিন্তু আমি একটু অন্যভাবে করতে পারি। সো লেস রিজিড রিকোয়ারমেন্টস, এগুলো সবগুলো অর্গানিক মোড। আমরা সামনের দিকে যখন এক্সাম্পল দেখবো আর ক্লিয়ার হয়ে যাবো। ওকে, সো এখানে এক্সাম্পল দিচ্ছে কলেজ রেজাল্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্মল পেরোল সফটওয়্যার, এগুলো সবাই হচ্ছে অর্গানিক মোডে কাজ করে। ওকে, এখন চলেন আমরা দেখি সেমি ডিটাচড মোড বলতে আমরা কি বুঝতেছি। সেমি ডিটাচড মোড মানে হচ্ছে মিডিয়াম সাইজের প্রজেক্ট। এখানে যে প্রজেক্ট গুলার ইয়া দেওয়া থাকবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেটা দেখে আমরা বুঝবো এটা মিডিয়াম সাইজের প্রজেক্ট। এবং মিক্সড এক্সপিরিয়েন্সের মানুষজন আছে। মিক্সড এক্সপিরিয়েন্সের মানুষজন বলতে আমাদের বেশ কিছু স্কিলফুল মানুষও থাকতে পারে, এবং সাথে সাথে আমাদের কম স্কিলফুল মানুষও থাকতে পারে। মিক্সড এক্সপিরিয়েন্সের মানুষের একটা টিম থাকবে। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কি? মিডিয়াম সাইজ প্রজেক্ট, মিক্সড এক্সপিরিয়েন্স মানুষজন, রিকোয়ারমেন্টস আর মডারেট। ওকে, আগেরবার রিকোয়ারমেন্টস ছিল লেস রিজিড, ঠিক আছে, মানে একবারে ওইটাই হলে এরকম না। আর এটার ক্ষেত্রে হচ্ছে কিছুটা মডারেট বলতে রিজিডও না, আবার হচ্ছে ইয়াও না, ঠিক আছে, এরকম আর কি কাইন্ড। রিকোয়ারমেন্টস আর মডারেট। সিস্টেম ইজ মোর কমপ্লেক্স দ্যান অর্গানিকের থেকে একটু কি কমপ্লেক্স। যেমন হচ্ছে এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পাইলার কম্পোনেন্টস, মিডিয়াম বিজনেস অ্যাপ্লিকেশনস, এটা সব হচ্ছে সেমি ডিটাচড মোডের মধ্যে যাচ্ছে। ওকে, এরপরে আমরা যদি দেখি এমবেডেড মোড দ্বারা আমরা কি বোঝাচ্ছি, এটা খুবই হাই লেভেল সফটওয়্যার, ঠিক আছে, ভেরি কমপ্লেক্স সফটওয়্যার উইথ স্ট্রিক্ট কনস্ট্রেন্টস, অর্থাৎ যেটা ইনস্ট্রাকশনস দেওয়া আছে সেটাই করতে হবে, বা ওইটার হেরফের করা যাবে না। ওকে, যেমন ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে এগুলোর? টাইট হার্ডওয়্যার সফটওয়্যার কনস্ট্রেন্টস, ভেরি হাই রিলায়েবিলিটি নিড, কমপ্লেক্স রিকোয়ারমেন্টস, অফেন রিয়েল টাইম সিস্টেমস, যেমন এটিসি, মিসাইল গাইডেন্স সিস্টেম, মেডিকেল মনিটরিং সিস্টেম, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এগুলোর একটাও কি আপনার কাছে মনে হচ্ছে ছেলে খেলার জিনিস? আনসার হচ্ছে না। সো এই ধরনের যে কোনো সিস্টেম হচ্ছে এমবেডেড মোডের মধ্যে যাবে। ওকে, ফাইন, সামনের দিকে যাই চলে। এখন এখানে হচ্ছে আমাদের একটু আগে বললাম যে আমরা বের করব হচ্ছে কোকোমো মডেলের সাহায্যে একটা প্রজেক্ট বানাতে কি পরিমাণ এফোর্ট লাগে, কয় মাস সময় লাগে, অর্থাৎ ডিউরেশন বের করব, আমাদের টিম সাইজ অর্থাৎ কয়জন করে মানুষ আমরা দিব, একটা টিমে দিতে হবে, এবং আমাদের কস্ট, এই চারটা জিনিস আমাদের বের করতে হয়। সো মূলত প্রথম যে দুইটা জিনিস আসে সেই প্রথম দুইটা জিনিস আমরা সূত্র সাহায্যে বের করি, পরবর্তীতে এই দুইটার সাহায্য নিয়ে আমরা টিম সাইজ বের করি এবং কস্টটা বের করি, ঠিক আছে? মূলত এই দুইটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতেছি একটা বেসিক কোকোমো মডেলের জন্য আমাদের ইফোর্ট বের করার সূত্র হচ্ছে ইফোর্ট ই ইকুয়াল এ ইন্টু কে এল ও সি টু দি পাওয়ার বি। কে এল ও সি টু দি পাওয়ার বি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এ এবং বি, এই দুইটা ভ্যালু অলরেডি ডিক্লেয়ার করা আছে। এ এবং বি কিন্তু এখানে কনস্ট্যান্ট, এ এন্ড বি হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। বাট এইটার একটা ট্রিক্স আমি টেলিগ্রামে শেয়ার করবো আপনাদের সাথে, যাতে মুখস্থ না করতে হয়। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এ কমা বি, এ কমা বি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আপনাদের কনস্ট্যান্ট। ওকে, এবং কেলক দ্বারা আমরা কি বুঝলাম? কিলো লাইন্স অফ কোড। এখন যদি আমি বলি যে ভাইয়া আমি আমার একটা লুপ এন্ড লজিকের জন্য একটা ওয়েবসাইট বানাইতে হবে, আপনার কাছে আমি গেলাম, লুপ এন্ড লজিকের ওয়েবসাইটটা কোন মডেলের মধ্যে পড়বে, কোন মোডের মধ্যে পড়বে বলেন তো? লুপ এন্ড লজিকের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা অবশ্যই অর্গানিকের মধ্যে পড়বে, তাই না? কারণ এটা খুবই স্মল সাইজের একটা প্রজেক্ট, ঠিক আছে? সো অর্গানিক মোডের মধ্যে পড়লো। অর্গানিক মোডের মধ্যে পড়লো, তাহলে অর্গানিক মোডের সময় এ এবং বি এর যে মান হবে, একটা মান থাকবে। আমার যদি হচ্ছে আমি যদি বলি যে আমার লুপ এন্ড লজিকের একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, ধরেন হচ্ছে লুপ এন্ড লজিক থেকে মিসাইল ছোড়া হবে, সো ইন দিস কেস মিসাইল গাইডেন্স সিস্টেম লাগবে। সো এই ক্ষেত্রে আমাদের সেম সূত্র, বাট তখন আবার এ এবং বি এর মান কি হবে? ডিফারেন্ট হবে। আবার যদি মাঝারি আকারের বলি, তখন আবার এ এবং বি এর মান ডিফারেন্ট হবে। সো এখানে আমাদের দেখেন এই যে অর্গানিক মোডের জন্য এ এবং বি এর মান কত হবে, সি এবং ডি এর মান কত হবে দিয়ে আছে, সেমি ডিটাচড এর জন্য এ বি সি ডি এর মান দিয়ে আছে, এবং এমবেডেড এর জন্য এ বি সি ডি এর মান দিয়ে আছে। সো আপনার কাজ হচ্ছে সিনারিও দেখে আইডেন্টিফাই করা এটা কি অর্গানিক নাকি সেমি ডিটাচড নাকি এমবেডেড।
ওয়ান্স আপনি হচ্ছে এটা ডিক্লেয়ার, আপনি হচ্ছে এটা ডিফাইন করে ফেলেন, ডিফাইন করার পরে সেই অনুযায়ী আপনি এ এবং বি এর মান নেন। লাইক আমি যদি লুপ এন্ড লজিকের কথা বলি 2.4 এবং 1.05 নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে 2.4 ইনটু 1.05 দিয়ে দিলাম। এখন আমি বললাম যে এই যে ওয়েবসাইটটা ওয়েব অ্যাপ্লিকেশনটা আমি বানাবো, এটাতে আমার 10,000 লাইন কোড লাগবে, 10,000 লাইনস অফ কোড আমার লাগবে। সফটওয়্যার এজেন্সি থেকে বললো যে 10,000 লাইনের মতো কোড লাগবে। সো 10,000 কে আমি কি বলবো, এখানে কি 10,000 বসাবো? অ্যান্সার হচ্ছে না, 10,000 কে কিলোতে নিয়ে এসে বসাতে হবে। 10,000 মানে 10K, অর্থাৎ 10K LOC লাইনস অফ কোড। ওকে, সো 2.4 ইনটু 10 টু দি পাওয়ার 1.05, এইখানে যেটা আসবে সেইটা হচ্ছে আমার এখানকার ইফোর্টের মান। ওকে, এটা হচ্ছে আমার এখানকার ইফোর্টের মান। ওকে, আমি ধরে নিচ্ছি এখানে আসছে হচ্ছে লেটস সে 40, ঠিক আছে, 40 পার্সন মান্থস, পার্সন মান্থস। এই যে এখানে বলছে ইফোর্ট ইন পার্সন মান্থস, হ্যাঁ, 40 পার্সন মান্থস, অর্থাৎ 40 জন মানুষ যদি এক মাস কাজ করে তাহলে আমার এই প্রজেক্টটা বানাই ফেলতে পারবে, এরকম আর কি আমি কাহিনীটা বললাম। ওকে, এখন আসেন ডেভেলপমেন্ট টাইম আমরা কিভাবে বের করব। ঠিক আছে, ডেভেলপমেন্ট টাইমটা আমরা কিভাবে বের করব। ডেভেলপমেন্ট টাইম ডি ইকুয়ালস সি ইনটু ই টু দি পাওয়ার ডি। সি এবং ডি এর মান এগেইন আপনার এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া থাকবে। প্রজেক্ট যদি অর্গানিক হয় তাহলে সি এর মান হবে 2.5 আর ডি এর মান হবে 0.38। সো এটা বসাবেন এখানে ই, এই যে আপনার ইফোর্ট থেকে ই ক্যালকুলেট করছিলেন সেই 40টা এখানে বসাবেন, ডি এর মান বসাবেন, সি এর মান বসাবেন, আপনার ডি চলে আসবে, অর্থাৎ আপনার দিনটা চলে আসলো। ধরে নিচ্ছি আপনার এখানে দিনটা ওইভাবে আসবে না, দিনটা আসবে হচ্ছে মাসে সম্ভবত। ডেভেলপমেন্ট টাইম ইন মান্থস, আমি ধরে নিচ্ছি এখানে 2 মান্থস আসছে। ওকে, 2 মান্থস আসছে। সো 40% মান্থস, আমি এখানে 2 মান্থস দিলাম। এখন আমাকে যদি বলে যে ভাই টিম সাইজ কত হবে, টিম সাইজ আমাকে জিজ্ঞেস করছে টিম সাইজ কত হবে। আমি একটু আগে বলছি 40% মান্থ মানে হচ্ছে 40 জন মানুষ যদি এক মাস কাজ করে তাহলে প্রজেক্ট উঠে যাবে। এখন এখানে আমি এই ডেভেলপমেন্ট টাইম 2 মাস নিছি, তাহলে আমি ইজিলি ই কে ডি দ্বারা ভাগ করলে কিন্তু আমার টিম সাইজ টি চলে আসতেছে। ই মানে কি 40 ভাগ 2, অর্থাৎ 30 জন মানুষ প্রত্যেক মাসে যদি কাজ করে তাহলে 2 মাসের মধ্যে 40 ভাগ 2 হচ্ছে 20 হবে। 20 জন মানুষ প্রত্যেক মাসে কাজ করলে আমার প্রজেক্টটা উঠে যাবে। সো এইটাই আমরা এখানে বলতেছি। আমাদের নিচের দিকে আছে, এটা কই গেল আমাদের হচ্ছে হ্যাঁ, এই যে এভারেজ টিম সাইজ এখানে পি দিছে, আমি টি দিয়ে দিলাম, টি ইকুয়াল এ বাই ডি। ওকে, সো প্রজেক্ট হচ্ছে আমাদের টাইম হচ্ছে ই ভাগ ডি। সো এই তো আমাদের হচ্ছে এভারেজ টিম সাইজ বের করলাম। এখন আমাকে বলতে পারে যে হচ্ছে ভাই সবকিছু বের করেন, এখন কস্ট বের করেন। আপনার কোশ্চেনে বলা থাকবে একজন ডেভেলপারের স্যালারি কত। ওকে, একজন ডেভেলপারের স্যালারি ধরে নেন হচ্ছে 20,000 টাকা। ওকে, একজন ডেভেলপারের স্যালারি 20,000 টাকা যদি হয়, আপনার কয়জন ডেভেলপার লাগবে বা কয়জন মানুষ লাগবে, ওই যে ইতে বের করছিলেন মনে আছে, ইতে বের করছিলেন 40% মান্থ, তাই না? 40 জনকে আপনাকে পে করতে হবে। আপনি যদি 2 মাসে দেন তাহলে 20 জন 20 জন করে দিতে হবে, কিন্তু আলটিমেটলি 40ই দিতে হচ্ছে। সো আপনি কস্ট ইকুয়াল আপনি ডিরেক্ট লিখতে পারেন ই ইনটু এই যে 20,000, তাহলে আপনি কিন্তু এখানে শেষ। কস্ট ইকুয়াল ই ইনটু কস্ট পার পারসন মান্থ, একজন মানুষকে প্রত্যেক মাসে কয় টাকা দিচ্ছেন সেটা। সেই চারটা সূত্রই খুবই ইজি, নাথিং টু মেমোরাইজ। আপনাকে যেটা মেমোরাইজ করতে হবে সেটা হচ্ছে এইটা। ওকে, এটা অনেক সময় কোশ্চেন এটা দিয়ে দেওয়া থাকে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে। ওকে, সো চলেন এখন হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করি। লাইক এখানে বলছে সাপোজ এ প্রজেক্ট সাইজ ইজ 32 কিলো এন্ড ইট বিলংস টু অর্গানিক মোড, ডিরেক্ট বলে দিছে, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে আপনার ওই যে মুখস্থ যে ছক আছে এখান থেকে এ বি সি এবং ডি এর মানটা নেন, এখানে বসান, বসালে দেখবেন 38.12 কি এটা আসছে, এবং এটা সরি এটাকে আরো সিম্পলিফাই করলে 91.49 এটা দেখায়, ঠিক আছে, অর্থাৎ 91.5% মান্থ, এটাকে আপনি 92 ধরতে পারেন। ওকে, সো এখানে ই সমান 91.5% মান্থ দেখাচ্ছে, ফাইন। সো আপনার ইফোর্ট লাগবে কত, 91.5। এখন আপনাকে জানতে চাইছে আপনার কয় মাস সময় লাগবে। এখন ডি ইকুয়াল কি হবে, সি ইনটু ই টু দি পাওয়ার ডি, ঠিক আছে, সি ইনটু ই টু দি পাওয়ার ডি। সো সি ইনটু ই টু দি পাওয়ার ডি করলে আপনার সি এর মান আপনি যে টেবিল থেকে নেবেন 2.5, ডি এর মান এখান থেকে নেবেন এবং এটা এখানে চলে আসবে। এটা করলে আপনার এখানে পাবেন ডেভেলপমেন্ট টাইম হচ্ছে 5.56 মান্থ। সরি এটা তো আরো হচ্ছে ইয়ে হবে 13.9 মাস। 13.9 মাস, অর্থাৎ প্রায় 14 মাসের মতো। ওকে, ফাইন। এখন আপনাকে চাইছে এভারেজ টিম সাইজ, আপনার টোটাল লাগবে কয়জন, 92 জন, এখানে এগেইন 91.5 নিচে কেন জানি না, 92 ভাগ আপনার ধরে নিচ্ছি আমি 14 মাস আমি দেখলাম, ঠিক আছে, 92 ভাগ 14 মাস। সো আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমার টিম সাইজ। ওকে, সো এখানে 6.58 অর্থাৎ 7% লাগবে। 7 জন আমার টিমে লাগবে, 7 জন মানুষ যদি 14 মাস কাজ করে তাহলে আমার এই প্রজেক্টটা উঠাতে পারবে। ওকে, এখন আমার আসি হচ্ছে কস্টে। ঠিক আছে, এখানে কি বলছে ডেভেলপারের স্যালারি কত, না ডেভেলপারের স্যালারি বলে, সো এখান থেকে আমি কস্ট বের করতে পারবো না। সো এখানে এগেইন আমাকে ডিরেক্ট সেমি ডিটেইলস বলে দিছে, সো এটা আমি করে দিচ্ছি না, জাস্ট ভ্যালুগুলো বসাবেন হয়ে যাবে। আমি এমন একটাতে যাচ্ছি যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি অন্য কিছু এক্সপ্লোর করাতে পারবো, যেমন এইটার কথা যদি চিন্তা করি, অ্যাজিউম দ্যাট দ্য সাইজ অফ অ্যান অর্গানিক টাইপ সফটওয়্যার প্রোডাক্ট হ্যাজ বিন, এখানে অর্গানিক ডিরেক্ট বলে দিচ্ছে, সো এটা আমি সলভ করবো না। আর পরেরটা দেখি, পরেরটাতে আমাদের কিন্তু বলে দেয়নি, এখানে আমাকে ডিরেক্ট অর্গানিক বলে দেয়নি। চলেন এটা সলভ করি। এ সফটওয়্যার কোম্পানি ইজ ডেভেলপিং এ স্মার্ট হেলথ কেয়ার। প্রথমে আপনি দেখেন হেলথ কেয়ার মনিটরিং সিস্টেম, সেটা কোন দিকে যাবে, আপনি একটা লাইন দেখে আপনার বুঝে যাওয়া উচিত এটা কোন দিকে যাবে। এটা কি অর্গানিকে যাবে, অবভিয়াসলি না। এটা কি আমাদের হচ্ছে সেমি ডিটেইলসে যাবে, আচ্ছা হচ্ছে না। এটা এমবেডেডে যাবে, হ্যাঁ এটা এমবেডেডে যাবে। কারণ কি, এটা অর্গানিকে কেন যাবে না, কারণ হেলথ কেয়ার মনিটরিং সিস্টেমের প্রত্যেকটা ইনস্ট্রাকশনস কড়াভাবে আপনাকে মানতে হবে, অর্থাৎ এখানে রিজিডিটি কম, এটার কমপ্লেক্সিটি কম, সরি এটার কমপ্লেক্সিটি অনেক বেশি,
ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের রিয়েল টাইম সার্ভিস দেয়, রিয়েল টাইম পেশেন্ট ডেটা নিয়ে কাজ করতে হয়। এবং আপনি যদি অর্গানিকের ক্ষেত্রে দেখেন, আপনি যদি হচ্ছে এই যে এটার ক্ষেত্রে দেখেন, এখানে বলে দিছে যে অফেন রিয়েল টাইম সিস্টেমস, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম সিস্টেমস, আপনি এখন কনফার্ম, ঠিক আছে? পেশেন্ট ডেটা নিয়ে কাজ করে, ব্লাড প্রেশার এগুলো সবকিছু হাবি যাবে। আইওটি ডিভাইস আরো কনফার্ম যে এটা embedded দিতে যাচ্ছে। The system integrates with an AI-based diagnosis module to detect disease early and stores large volumes of medical data in cloud servers. It also provides emergency alerts to doctors and patients and must ensure high reliability. Again, এই যে সবকিছু বলেছে, accuracy and security since it deals with life critical situations. The estimated size of the software is 120k log. 120k log আপনাকে দিয়ে দিছে, কিলো লাইন্স অফ কোড। And the monthly salary per person is 30,000 BDT. সবকিছু বেশি, খালি স্যালারিটা কম, ঠিক আছে? আফটার ডিপ্লয়মেন্ট দ্য সিস্টেম আন্ডারগোস মেইনটেনেন্স। আচ্ছা, এটা আমরা পরের ক্লাসে দেখবো, আমরা যখন সফটওয়্যার মেইনটেনেন্স করবো তখন আপনাকে এখানে ক্যালকুলেট করতে হবে অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা উঠানোর সময় আপনার কি পরিমাণে এফোর্ট দিতে হবে, ডেভেলপমেন্ট টাইম কয়দিন লাগবে, এভারেজ স্টাফ সাইজ বা টিম সাইজ কত লাগবে, এবং ডেভেলপমেন্ট কস্ট কতটুকু লাগবে। মেইনটেনেন্স কস্ট আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো কিভাবে এটা বের করতে হয়। ফাইন। সো এটা এখন পারবেন না, আপনাকে সর্বপ্রথম এফোর্ট ক্যালকুলেট করতে হবে, এবং আপনি জানেন এফোর্ট ই ইকুয়াল আপনার লিখতে হয় কি এ ইন্টু কেলক। কেলক এখানে কত, ডিরেক্ট 120 কেলক, এবং এটা পার বি। এখন এ এবং বি এর মান আপনি কই পাবেন? এ এবং বি এর মান এই যে টেবিলে দিয়ে আছে, এটা হয়তো এটা আপনাকে দিয়ে দিবে, না হলে আপনাকে মুখস্থ করতে হবে। 3.6 এবং 1.20, 3.6 এন্ড 1.20, 3.6 ইনটু 120 টু দি পাওয়ার 1.20, এটা কিন্তু 2। ওকে, হ্যাঁ, এটার একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এই অ্যান্সারটা ধরে নিচ্ছি আমি এখানে এক্স আসছে। ওকে, আমি এখানে ক্যালকুলেট করতেছি না। এখন আপনি এফোর্ট বের করছেন, এখন আপনাকে ডেভেলপমেন্ট টাইম বের করতে হবে। ডেভেলপমেন্ট টাইম ডি ইকুয়াল কি, ডি ইকুয়াল সি ইনটু ই টু দি পাওয়ার ডি। এই সি এবং ডি এর মান এগেইন ওই টেবিলে দিয়ে আছে, ওই টেবিল থেকে নিয়ে আসবেন। এই যে অর্গানিকের জন্য এই ভ্যালুটা দিয়ে আছে, এই যে সরি এমবেডেড এর জন্য ভ্যালুটা কত, 3.6 আর 2.5 আর 0.32, 2.5 আর 0.32। সো 2.5 এখানে দিবেন, 0.32 এখানে দিবেন, এখানে হচ্ছে ই, অর্থাৎ এই যে এই মানটা এখানে চলে আসবে। এখান থেকে আপনি একটা মান পাবেন, ধরে নিচ্ছি এখান থেকে আপনি পাইছেন লেটস 40 মাস, লেটস ওকে, এত কম আসবে না, আরো বেশি আসবে। এটা ডেভেলপমেন্ট টাইম গেল। এরপরে এভারেজ স্টাফ সাইজ আপনি কিভাবে বের করবেন? স্টাফ সাইজ বা টিম সাইজ, টিম সাইজ ইকুয়াল আপনার কি, আপনার ইফোর্ট কে যদি আপনি টাইম বা ডি দ্বারা ভাগ করেন তাহলে আপনার এখানে টিম সাইজটা চলে আসবে। লেটস হচ্ছে এখানে 30 জনের একটা টিম লাগবে। এখন আপনাকে বলছে আপনার এই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করার কস্ট কত, ডেভেলপমেন্ট কস্ট ইকুয়াল হবে আপনার টোটাল কতটুকু, কয়জন মানুষ লাগতেছে। টোটাল মানুষ লাগতেছে লেটস এখানে আসছে লেটস 100, তাহলে 100 ইনটু 30,000, এইখান থেকে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট কস্ট। ওকে, মেইনটেনেন্স কস্ট আমরা নেক্সট ক্লাসে যখন আমরা সফটওয়্যার মেইনটেনেন্স নিয়ে স্টাডি করবো তখন এটা বের করবো। সো এই হচ্ছে আমাদের কোকোমো মডেল, যেখান থেকে আমরা এস্টিমেট করতে পারি যে আমাদের একটা প্রজেক্টে কি পরিমাণে কস্টিং হইতে পারে না হইতে পারে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, একটা সিম্পল উদাহরণ ছিল এটা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সফটওয়্যার মেইনটেনেন্স নিয়ে। আল্লাহ হাফিজ।